করোনা সংকটের মধ্যেই 5,68,000 কোটি টাকার বিশাল অঙ্কের বাজেট দিয়েছেন। বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং তিনি দাবি করেছেন মানুষকে বাঁচাতে এটি বাস্তবায়নযোগ্য বাজেট। যদিও বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন টাকা কোত্থেকে আসবে তেমনটি তিনি ভাবেননি, তবে মানুষের বাঁচানোর বিষয়টি, জীবন জীবিকার চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়টি মাথায় রেখেই বিশাল অঙ্কের বাজেট দিয়েছে সরকার, উপস্থাপন করেছে সরকার। একটু বলতে চাই এই বাজেট নিয়ে আসলে বিভিন্ন রকম সমালোচনা। অর্থনীতিবিদরা বলছেন বিশাল চ্যালেঞ্জের বাজেট, সামনের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করা যাবে এই বাজেট দিয়ে সেটি একটি বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। বিএনপি যেটি বলেছে জাতি হতাশ, মানুষের কষ্ট বাড়বে এবং যথারীতি আওয়ামী লীগের পক্ষ থেকে বাজেটকে আসলে স্বাগত জানানো হয়েছে। এর মধ্যেই আবারও রেকর্ড ভেঙেছে করোনার সংক্রমণ এবং মৃত্যু। সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ গত 24 ঘন্টায় 46 জন এবং 3400-র বেশি মানুষ আক্রান্ত হয়েছে বাংলাদেশে গত 24 ঘন্টায়। এমন প্রেক্ষাপটে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। দর্শক, প্রতিদিনের মতোই আমাদের সঙ্গে 4 জন অতিথি আছে। শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন শ্যামল দত্ত, সম্পাদক ভোরের কাগজ। আমাদের সঙ্গে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, অর্থনীতিবিদ। আমাদের সঙ্গে আছেন বাকিউল্লাহ বাকি, যিনি সুইজারল্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জি, আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ফেসবুক এবং ইউটিউব পাতায় চোখ রাখতে পারেন। এই নিউজ রুম সংলাপ সরাসরি দেখতে পাবেন। আমরা আশা করছি আপনারা সেখানে আপনাদের মতামত জানাবেন। আমরা সেই মতামত নিয়েও আলাপ আলোচনা করতে চাই। আমরা আলোচনায় যেতে চাই তার আগেই বরাবরের মতো আমাদের হাতে বেশ কিছু সংবাদপত্র রয়েছে, সেগুলো এক নজরে একটু দেখে আসতে চাই কী ধরনের সংবাদ সকালে সাধারণ মানুষ পাবেন এই পত্রিকার মাধ্যমে। আমাদের হাতে শুরুতেই বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক দেখতে পাচ্ছেন। রিডাকশন গভর্নমেন্টস ব্যাংক বরোয়িং, এক্সপার্টস ফর টেকিং ফরেন লোনস। বিদেশি লোন নিতে বলছেন বিশেষজ্ঞরা আসলে। এবং হেলথ বাজেট ইনডিকুয়েট টু মিট নিডস এক্সপার্ট। আসলে বাজেট নিয়েই প্রধান খবর। বাংলাদেশ প্রতিদিনের অন্যতম প্রধান খবর দেখতে পাচ্ছেন মানুষকে বাঁচাতে বাস্তবায়নযোগ্য বাজেট, যেটি আসলে বলছিলাম। বাজেটোত্তর অনলাইন সংবাদ সম্মেলন করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সেখানে তিনি দাবি করেছেন মানুষকে বাঁচাতে এই বাস্তবায়নযোগ্য বাজেট, বিশালঙ্কার বাজেট। গতানুগতিক বাজেটে সৃজনশীলতা নেই, সিপিডি আসলে সংবাদ সম্মেলন করেছে, তেমনটি আসলে সিপিডি বলছে। যেভাবে চাঙ্গা হবে করোনা আক্রান্ত অর্থনীতি অন্যতম প্রধান খবর। রাজস্ব আয়ের কঠিন চাপ, ব্যবসা সচলের আশা, এগুলোই আসলে অন্যতম প্রধান খবর। কালের কণ্ঠের অন্যতম প্রধান খবর মানুষ রক্ষার বাজেট। বাজেটের যে সংবাদ সম্মেলন সেখানে অর্থমন্ত্রী বলেছেন করোনাকালে 8 লাখ কোটি টাকা বিনিয়োগের আশা। প্রবৃদ্ধি নয়, নজর দেওয়া উচিত জীবন জীবিকায়, সেটি আসলে বড় চ্যালেঞ্জ এবং অন্যতম গুরুত্ব পেয়েছে আসলে সর্বোচ্চ শনাক্ত, সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে, সেটি অন্যতম প্রধান খবর। 3টি যে প্রধান গণমাধ্যম সেই 3টিতে আসলে উঠে এসেছে, যেটি আসলে বলছিলাম যে প্রতিনিয়ত আসলে করোনার থাবা চলছেই বাংলাদেশে। বিশ্বজুড়ের যে অবস্থা তার তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো না, দিন দিন আসলে খারাপ অবস্থায় যাচ্ছে এবং সব মিলিয়ে গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত দেখো বাংলাদেশ। এর মধ্যেই বাজেট নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই আজকে। জি, শ্যামল দত্ত, শুরুতে আপনার কাছে আসি, আসলে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই বাজেট সম্পর্কে পর্যবেক্ষণ করেছেন, পুরোটাই আসলে জানেন। একটু আমি জানতে চাই যে কতটা বাস্তবসম্মত মনে হয়, যেটি আসলে বলা হচ্ছিল যে জীবন জীবিকার সামনের দিনে একটি বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য ভারসাম্য রক্ষা করাটা, সেটি এবং স্বাস্থ্য খাতের যে বিপর্যস্ত অবস্থা, এই দুই বিষয়টি মাথায় নিয়ে এবারের বাজেট কেমন হলো সব মিলিয়ে? আপনি যে দুটি বিষয় উল্লেখ করলেন সেই দুটি বিষয়কে বাজেট প্রণয়নের সময় বিবেচনায় আনা হচ্ছে এটি আমার মনে হচ্ছে না। আমরা অর্থনীতিবিদ নই, একজন সাধারণ নাগরিক হিসেবে এটুকু উপলব্ধি করি যে দেশের অর্থনীতি এখন একটা বিপর্যস্ত অবস্থায় আছে, কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর বাজেট দেখলে সেটি বোঝার কোনো উপায় নেই। এটি একেবারেই একটা অন্যান্য স্বাভাবিক সময়ে যে ধরনের বাজেট হয় এটিও সেই ধরনের বাজেট, একটা বিশাল অঙ্কের বাজেট এবং বিশাল অঙ্কের টার্গেট ধরা হয়েছে রেভিনিউর জন্য এবং জিডিপি গ্রোথ ধরা হয়েছে একটা বিশাল অঙ্কের। এবং আজকে যখন মাননীয় প্রধান অর্থমন্ত্রী এইসব বিষয় ব্যাখ্যা করতে গেছেন তখন তিনি কিছু হাইপোথেটিক্যাল কথা বলছেন। যেমন ধরুন দুটো হাইপোথেটিক্যাল কথা আছে। একটা আছে যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে সব ঠিক হবে, এরকম পরিস্থিতি স্বাভাবিক হবে এর কোনো লক্ষণই নাই বাংলাদেশে এই মুহূর্তে। যে দিনটিতে তিনি এই ঘোষণাটি দিচ্ছেন সেদিন হচ্ছে সর্বোচ্চ সংক্রমণ, সর্বোচ্চ মৃত্যুর হার। ফলে এইরকম অবস্থাটিকে বিবেচনায় আনা হয়েছে আদৌ, সেটি ওনার বাজেট দেখলে মনে হয় না।
সেকেন্ডলি আসেন আপনি গ্রোথ রেট, 8.2% গ্রোথ রেট হচ্ছে নর্মাল সময়ের ব্যাপার। বাংলাদেশে এই মুহূর্তে এক্সপোর্ট বন্ধ, বাংলাদেশে এই মুহূর্তে রেমিটেন্স খারাপ অবস্থায়, বিদেশে শ্রমিকরা দেশে ফিরে আসছে, আপনার বাংলাদেশ থেকে এক্সপোর্টের সংখ্যা কমে যাচ্ছে, শিল্প কলকারখানা খুলছে না, বাজার উৎপাদন বন্ধ, ডোমেস্টিক মার্কেট খারাপ অবস্থায়। কিন্তু তিনি বলছেন যদি করোনা ঠিক হয়ে যায় তাহলে হয়তো এগুলো ঠিক হবে। তিনি আশা করছেন যে করোনা মাননীয় খুব অর্থমন্ত্রী বেশি দিন এই না, অবস্থায় সেটি আশা চলবে করার না জন্য আসলে। কতগুলো তো আশা প্রকাশ করেছেন যে করোনা খুব বেশি দিন স্থায়ী হবে না। জি, যৌক্তিক কারণ থাকতে হবে তো। সেই যৌক্তিক কারণগুলো তো বিলং করছে না সোসাইটিতে, সেগুলো বিলং করছে না। ফলে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে একটা দেশের অর্থনীতি চলতে পারে, এটা অসম্ভব। এখন যে পরিমাণ উনি ব্যাংক নির্ভরতা দেখিয়েছেন, যে অধিকাংশ জিনিসই তো বলা হয়েছে ব্যাংক থেকে উনি ঋণ নেবেন, অথচ ব্যাংকগুলো অলরেডি কলাপস করার মতো অবস্থায়, অনেক ব্যাংক চলতে পারছে না, মার্জার করার চিন্তা ভাবনা করছে। সেই অবস্থায় উনি ব্যাংক নির্ভর একটি যে ব্যবস্থার কথা বলেছেন সেটি আদৌ রিয়েলিস্টিক না। অন্তত এইটুকু বুঝি যে বাংলাদেশে যেখানে আপনি এই ধরনের বিপর্যস্ত অর্থনীতিতে প্রণোদনা নির্ভর একটি বাজেট করার ইয়ে ছিল, আমাদের প্রত্যাশা ছিল, এবং বিশেষ করে বড় বড় মেগা প্রজেক্ট এই মুহূর্তে যেগুলো না করলে নয় সেগুলো কমিয়ে শুধুমাত্র মানুষের জীবন জীবিকার বিষয়টি সামনে এনে একটি বাজেট করার চিন্তা ভাবনা করা উচিত ছিল, সেটি কিন্তু হয়নি। ফলে এই বাজেটে আসলে কার্যত যখন আপনি ফিল্ড লেভেলে যখন আপনি এটিকে ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন আপনি চ্যালেঞ্জের মুখে পড়বেন। যেমন একটি চ্যালেঞ্জ হবে রেভিনিউ কালেকশন। আপনি এই 3 লক্ষ 3.5 লক্ষ কোটি টাকা রেভিনিউ কোত্থেকে পাবেন? আপনার যদি ইন্ডাস্ট্রি বন্ধ থাকে, আপনার যদি অর্থনৈতিক কর্মকাণ্ড সচল না থাকে, আপনার যদি বিদেশে এক্সপোর্ট না থাকে, আপনি যদি লার্জ ট্যাক্স পেয়ারদের কাছ থেকে ট্যাক্স না পান, তাহলে কিসের ভিত্তিতে এই 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 যে 3,90,000 কোটি টাকা আপনি রেভিনিউ আদায় করবেন? যেটি বর্তমানেই পাচ্ছেন না, স্বাভাবিক অবস্থায় পাচ্ছেন না, গত অর্থ বছরে পারেননি, অথচ যে অর্থ বছরটিতে আপনি একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছেন সেটি কি করে করবেন আমি ঠিক জানি না। এটা আমরা অর্থনীতিবিদ নয়, অর্থনীতিবিদদের যে প্রতিক্রিয়াগুলো দেখতে পাচ্ছি তাতে তারা হতাশা প্রকাশ করেছেন এবং বলছেন যে এটি আনরিয়ালিস্টিক। জি, শ্যামল দত্ত আসবো আপনার কাছে, আবার আসবো। আমি একটু মাসুদ কামালের কাছে যেতে চাই। মাসুদ কামাল, শ্যামল দত্ত যেটি আসলে বলছিলেন যে তিনি আসলে তার খুব বেশি প্রত্যাশা মতো হয়নি এবারের বাজেট, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে একটু জানতে চাই, বাজেট উদ্যোগ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন যে বাজেটের টাকা কোত্থেকে আসবে তিনি আসলে ভাবেননি, মানুষের বাঁচানোর বিষয়টি চিন্তা করেছেন, টাকা আসলে জোগাড় করতে হবে। সব মিলিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই বাজেট নিয়ে। মাসুদ কামাল। না না, টাকা কোত্থেকে আসবে এটা উনি ভাববেন না কেন? যদি না ভাবেন তাহলে উনি বাজেট দেবেন কেন? আপনাকে তো ভাবতে হবে আপনার টাকা কোত্থেকে আনবেন, এবং টাকা আনার যে পথগুলো উনি দেখিয়েছেন সেগুলো আমিও শ্যামল দত্তের সঙ্গে কিছুটা একমত। জি, দেখেন বাজেট আসলে প্রতিবারই যেরকম হয় এবার তার চেয়ে খুব একটা ব্যতিক্রমী হয়নি, আগের মতোই হয়েছে, ওই একই সিস্টেমের গদ বাঁধা নিয়মে হয়েছে, কিছু ফিগার এদিক সেদিক হয়েছে, আর কিছু হয়নি। মাসুদ কামাল, এই কথাটা আসলে সবাই বলছেন, আমি একটু জানতে চাই যে আপনি আসলে কেমন বাজেট আশা করেছিলেন, কোন কোন জায়গায় বেশি গুরুত্ব আশা করেছিলেন আসলে? দেখেন আমি আসলে কেমন আশা করেছিলাম সেটা যেমন তেমন, আমি বলি আপনাকে এটা হলো একটা খুবই একটা অন্যরকম সময়, যেমন করোনা আক্রান্ত সময়। কিন্তু এখন আমাদের মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হলো আপনাকে কিন্তু ধরে নিতে হবে যে আপনি যেমন এই বাজেটের 50% বেশি আপনার আয় ধরা হয়েছে রাজস্ব খাত থেকে। তো রাজস্ব খাতে আপনার প্রায় 3,30,000 কোটি টাকা আসবে। কিভাবে আসবে? কে দিবে আপনাকে টাকাটা? রাজস্ব আয় কি আপনার গত 3 মাসে কি রাজস্ব আয় আমাদের ঠিক ছিল? গত বাজেটেই তো গত শেষের 3 মাসে যে নিয়ে একদম মুখ থুবড়ে পড়েছে রাজস্ব আয় নেই বলে। তো আগামীতে কেমনে? কালকে আমি শুনলাম আমাদের প্ল্যানিং মিনিস্টার বললেন একটা কথা, যে সাধারণত বিশেষজ্ঞরা বলে থাকেন এই ধরনের প্যান্ডেমিক 90 দিনের বেশি থাকে না। তার মানে কি দেখেন কি বালখিল্যপূর্ণ হিসাব, ওনাদের হিসাব হলো 90 দিন থাকবে, 60 দিন চলে গেছে, আর 27-28 দিন থাকবে, তারপরে এটা থাকবে না। উনি কিসের উপর ভিত্তি করে বলেন এই কথাগুলো, এবং ওই হিসাবে তারা এই কাজটা করেছেন কিনা আমি জানি না। তো এখন আপনার ইনকাম নেই, আপনি বিশাল এক বাজেট করে বসে আছেন, আপনি ব্যাংক থেকে লোন নিবেন সেখানে প্রায় 1 লাখ কোটি টাকার মতো, মানে আপনার 85,000 কোটি টাকার মতো ব্যাংক আপনি কোথেকে টাকা দিবে? আপনি এদিকে সঞ্চয় পত্র থেকে লোন নিচ্ছেন, এইভাবে লোন নিয়ে লোন আপনাকে শোধ করতে হবে না। লোন আপনি কিভাবে শোধ করবেন? আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন যে ঠিক আছে যারা বিদেশের টাকা পাচার করছে তাদের কাছ থেকে আমরা 50% করে নেব। আপনি কিভাবে নেবেন? বিদেশে পাচার কারা করছে আপনি জানেন না? জানেন, আপনি তাদের ধরতে পারবেন? পারবেন না। তো বাংলাদেশের ব্যবসায়ী সিঙ্গাপুরে কার মার্কেট আছে, বিশাল বহুতল মার্কেট, সে মার্কেটের ছবি সহ বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে, উনি ধরতে পারবেন? বলে কত 8টা ব্যাংকের মালিক সে। এই মুস্তফা কামালের ক্ষমতা আছে তাদের ধরার? আচ্ছা অত বাদ দেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে।
বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর বৈধ কোনো পদ্ধতি নাই, কোনো পদ্ধতি নাই ভাই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি 1 টাকা বাইরে পাঠাতে পারবেন না। তাহলে মালয়েশিয়ায় এতগুলো লোকের সেকেন্ড হোম কি করে হলো? কি করে হলো বলেন আপনি আমাকে। তো আপনি টাকা এদেরকে ধরেন, ধরতে পারবেন আপনি? আপনি সে ক্ষমতা নাই। ওই বড় বড় ডায়লগ আপনি বাড়তে পারবেন, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তো আপনার টাকা নেই, আপনি বিশাল এক বাজেট দিয়ে দিলেন। সেই জায়গায় অর্থমন্ত্রী এই কিছু বিষয়টি বললেই- আজকে বাজেট যুদ্ধের সংবাদ সম্মেলন সেখানে উঠেছিল আসলে বাইরে যে অর্থ পাচার এবং যারা অবৈধভাবে বিনিয়োগ করেছেন বিদেশে, সেখানে অর্থমন্ত্রী বলেছেন যে বিদেশে অবৈধভাবে যারা পাচার করেছেন, বিনিয়োগ করেছেন, তারা দেশ থেকে চলে যাক। এবং সেই জায়গায় আচ্ছা, উনার বললে কি ওরা চলে যাবে? উনি যাদের উদ্দেশ্য করে বলেছেন তারা কি ওনার চেয়ে কম পাওয়ারফুল নাকি? উনি জানেন না কারা করছে এগুলো? উনি কি আজকাল তো বিভিন্ন পত্রপত্রিকা পড়ি, ওই শিকদার গ্রুপের ক্যালিফোর্নিয়া কি বাড়ি আছে না কি প্রপার্টি আছে, সবাই তো বলে। কার নেই? যাদের টাকা আছে তারা কে বাইরে টাকা পাচার করেন না? উনি এগুলো বের করতে পারবেন? উনি কি করতে পারবেন? জি, আমাদের কি সঙ্গে করতে একজন পারবেন? ধারণা নাই, তলোয়ার নাই, নিধি নাম কার? অর্থনীতিবিদ আছেন, আমি একটু নিয়ে আসি অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন। জি, অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন শুনতে পাচ্ছেন? ডক্টর সেলিম উদ্দিন, আমি জানতে চাই আপনার চোখে এবারের বাজেটটা আসলে কেমন হলো? প্রত্যাশা আসলে কতটা পূরণ হচ্ছে? বেশিরভাগ জায়গা থেকেই মানে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে স্বাগত জানানো হয়েছে, বিএনপি অর্থনীতিবিদ যারা আছে বেশিরভাগ পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে বাজেটটা বাস্তবসম্মত হয়নি। এবারের যে বিপর্যস্ত অবস্থা অর্থনীতি, একই সঙ্গে করোনার যে সময় যাচ্ছে, আপনার কাছ থেকে একটু পর্যবেক্ষণ জানতে চাই বাজেটের। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আমাদের এই যে শ্যামল দা এবং মাসুদ কামাল ভাই আসলে যেটা বলছে, আসলে এইগুলিতে একমত না হয়ে কোনো উপায় নাই। তবে আপনি একটা কথা বললেন যে আসলে বাস্তবসম্মত। এখন বাস্তবসম্মত এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে বাস্তবসম্মত বলতে গত 4 মাস ধরে, বিশেষ করে জানুয়ারি থেকে এই এই পর্যন্ত যে বিশ্ব মহামারী কোভিডের যে অবস্থা, অলরেডি আমরা এটা রিয়েলাইজ করছি যে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এটা কি ধরনের প্রভাব অলরেডি পড়েছে। এখন আপনি যদি বলেন যে বাস্তবতা মানে হচ্ছে যে আমরা এটাই বুঝাতে চাচ্ছি, জানুয়ারি থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত, বাজেটের দিন পর্যন্ত যে সমস্ত ঘটনাবলী সংঘটিত হয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে আসলে পরিপূর্ণভাবে বাজেটে রিফ্লেক্ট করে এবং আগামী জুলাই 1 তারিখ থেকে যে সমস্ত হবে সেভাবে বাজেট দেওয়াটা উচিত ছিল। এটাই হচ্ছে যে সমস্ত যারা ক্রিটিক আছে সবাই কিন্তু এটাই শুধু আলোচনা করতেছে, এটা দেওয়া উচিত ছিল। আসলে একটা জিনিস আপনি দেখেন, জানুয়ারি থেকে এই পর্যন্ত যে সমস্ত জিনিসগুলি সংগঠিত হয়েছে, যেভাবে অর্থনীতি বিধ্বস্ত হয়েছে সারা বিশ্বব্যাপী, আসলে এইভাবে একটা বাজেটের অঙ্ককে এই সেনসিটিভ অ্যানালাইসিসটা এই বাজেটের মধ্যে আসলে ঢুকাই মডেলের মধ্যে, এই বাজেট এখান থেকে এনে এটাকে কি আনা সম্ভব ছিল কিনা, কতটুকু সম্ভব ছিল, এই জিনিসটাকে আমাকে দেখতে হবে, সেনসিটিভ। 2 নম্বর কথা হচ্ছে যে আমি এই বাজেটকে ভালো খারাপ বলার আগে এই বাজেট অবশ্যই আমি স্বীকার করে নিব, মধ্যমেয়াদী বাজেট যে কাঠামো আছে, যে 5,68,000 কোটি টাকা, 3,78,000, 1,90,000 কোটি টাকা যে ঘাটতি, এটা হচ্ছে যে গত 5-10 বছরের মধ্যমেয়াদী কাঠামোর মধ্যে যে আছে, এই কাঠামোকে হুবহু রেখে সামান্য একটু পরিবর্তন করে এটা করে এই বাজেটটা দেওয়া হয়েছে। এখন এটা এমন এক মুহূর্তে আমরা বাজেট নিয়ে আলোচনা করতেছি সংসদে, আমি বলবো যে অর্থমন্ত্রী সংসদে এবং সংসদের বাইরে আসলে উনি যে সমস্ত অনুমান নির্ভর মানে বেসিক অ্যাজাম্পশন, বেসিক এস্টিমেশন পলিসিগুলি, উনি আমার মনে হয় যে উনি বারবার এগুলোকে উল্লেখ করেছেন, যে উনি আসলে বলেছেন যে মধ্যমেয়াদী বাজেট কাঠামো এখন 8.2, এটা আনরিয়ালিস্টিক। আমি বুঝতে কি এটা আনরিয়ালিস্টিক যে গ্রোথ রেট, কিন্তু এখানে টোটাল গভর্নমেন্ট মেশিনারির কি করা আছে আমি যদি বলি যে এই জন্য আমরা বলবো যে বাজেটটা হয় অ্যাকসেপ্টেবল, নাহলে আনএক্সেপ্টেবল একটা হবে। হয়তো বাজেটে যে জিনিসটা করা হয়েছে স্বাস্থ্য, সোশ্যাল সিকিউরিটি, এগ্রিকালচার, কোভিড এগুলোকে নিয়ে কোয়ালিটেটিভ অনেক আলোচনা করছে, কিন্তু হুবহু এটার কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের ভিতর এটাকে রিফ্লেকশন করতে পারে নাই। রিফ্লেকশন হইলে হয়তো এই 3,78,000, 1,90,000 কোটি এই টাকাটা টোটাল 5,68,000 কোটি টাকাটা কিভাবে আসবে এটা রিয়েলিস্টিক্যালি চিন্তা না করে আমাদের সামনে এটা দিয়ে দিছে। এখন আমি যেটা বলবো, এই বাজেটের যদি পরিপূর্ণতা আসতো, এই বাজেটকে যদি
উনি যদি বলতো যে আমার এই এস্টিমেশনের মধ্যে আমি ধরে নিয়েছি যে আমার আগামী জুলাই থেকে অথবা আগস্ট অথবা সেপ্টেম্বর থেকে এই টোটাল কোভিডের পরিস্থিতিটা আগের মতো চলে আসলে অর্থনীতি যদি কোভিড পূর্ববর্তী অবস্থায় যদি ফেরত আসে তাহলে এই বাজেটকে দেওয়ার, এই বাজেট কার্যকারিতার অথবা এরকম একটা বাজেট দেওয়ার যুক্তিসঙ্গত আছে। অর্থাৎ এখানে দুজন বিজন ছাড়াই এই বাজেটটাকে দেওয়া হয়েছে আগের একটা কাঠামোর মধ্যে। জি জি, অনেক আমি ধন্যবাদ। এটাকে আসবো। সরকারকে বেশি দোষ দিব না, এই জন্য কোভিড পরিস্থিতিতে আসলে যেখানে জনজীবন বিপর্যস্ত হয়েছে সেখানে আসলে এই বাজেটকে রিভাইজ করে দেওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে অলরেডি আমাদের দুইজন বিজ্ঞ আলোচক কিন্তু বলছেন, এই যে বিভিন্ন যে আলোচনাগুলো ওনারা বলছেন, এই যে বিভিন্ন মানি রেস, যে অবৈধ অ্যান্টি মানি লন্ডারিং, আমি বলবো যে অন্তত এই বাজেটের মধ্যে এবং বিগত 3 মাস ধরে গত বছর বাজেটে উনি যে সমস্ত কমিটমেন্ট করেছিল, যে সমস্ত রিফর্মের কথা বলেছিল, অথবা এই বাজেটে যদি জোর করে যদি আরো রিফর্মের কথা বলতো, এমন ভাবে উনি বলতো যে যেটা মানুষের মধ্যে আমাদের মধ্যে জি, অধ্যাপক ডক্টর সেলিমউদ্দিন, আজ আপনার কাছে আবার আসবো। আমরা একটু সুইজারল্যান্ডে যেতে চাই, আমাদের সঙ্গে বাকিউল্লাহ বাকি আছেন, আমরা একটু তার কাছ থেকে সুইজারল্যান্ডের অবস্থা জেনে আসতে চাই। জি, বাকিউল্লাহ বাকি শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে আমি পাচ্ছি। একটু সুইজারল্যান্ডের অবস্থা একটু জানতে চাই, কি অবস্থায় আপনারা আছেন, কতটা স্বাভাবিক এখন জীবনযাত্রা, একটু করোনা পরিস্থিতি জানতে চাই আসলে। আমি যদি বলি, আজকে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা এখানে আপনার 19 জন, গতকাল ছিল 36, এবং তার পূর্বে কিন্তু সংখ্যাটা ছিল খুবই কম, 20, 21, এবং এক সময় গিয়ে সেই এক ডিজিটে কিন্তু, অর্থাৎ 7 এবং 9 এরকম ডিজিটে গিয়ে পৌঁছেছিল। তবে আপনি জানেন এখানে কিন্তু এখানকার বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এখানকার মার্কেট, এগুলি সব কিন্তু খুলে গেছে। আপনি যদি আমার পেছনে দেখেন এই মুহূর্তে, আপনি দেখবেন প্রচুর পরিমাণে সাধারণ মানুষজন কিন্তু এখানে ঘোরাফেরা করছে, এখানকার সেই যানবাহন কিন্তু এখানে চলছে। তবে স্কুল এবং সেই কিন্ডার গার্ডেন খোলার পরে গতকাল এবং গত পরশুদিন কিন্তু একজন শিশু এখানে একটি কিন্ডার গার্ডেনে আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, তার বয়স 10। এবং আজকের খবরে আমরা যেটা পেয়েছি, একটা ডে কেয়ারে কিন্তু আসলে একজন স্টাফ সেখানে আসলে আক্রান্ত হয়েছে। বাকিউল্লাহ বাকি, আমি জানতে চাই, বাকিউল্লাহ বাকি, আমি জানতে চাই যে চিকিৎসা ব্যবস্থা একটু বলবেন। আপনি তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনি জানেন, ওখান থেকে দেখছেন কি অবস্থা বাংলাদেশের। জি, চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা তো এখানে নিউজ 24 অনেকবারই আমরা নিউজ করেছি, আপনারা দেখেছেন যে এখানকার চিকিৎসা ব্যবস্থা। গত সর্বশেষ নিউজেও কিন্তু আপনারা দেখেছেন, সেটি হচ্ছে এখানে কিন্তু প্রবাসী এক বাংলাদেশি, উনি মাত্র 2 দিন হাসপাতালে থেকে সুস্থ হয়ে তারপরে বেরিয়ে এসেছিলেন। উনি করোনা নিয়ে আক্রান্ত ছিলেন এবং 2 দিন এসে তিনি হাসপাতাল থেকে আবার সুস্থ হয়ে বেরিয়ে এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এরপরে আপনার এখানে প্রবাসী বাংলাদেশিদের এ পর্যন্ত কিন্তু 3 জন আপনার মানুষ, মানে প্রবাসী বাংলাদেশি, তারা কিন্তু এখানে হাসপাতালে ভর্তি ছিলেন, তারা এই মুহূর্তে সবাই সুস্থ আছেন। এবং এখানে যদি বলি আজকের একটি নিউজ যদি আপনাকে দেয়, সেটি হচ্ছে এখানে কিন্তু এখানকার জুরিক বিশ্ববিদ্যালয়ে এখানে আপনার তারা তাদের গবেষণায় একটি জিনিস তারা এখানে আপনার গবেষণায় নিয়ে এসেছেন, সেটি হচ্ছে যে আপনার একদিনে তারা অত্যন্ত 1 মিলিয়ন আপনার সেই করোনা রোগীকে শনাক্ত করতে পারবে। এই এরকম একটি পরীক্ষা, এরকম একটি আপনার পদ্ধতি তারা আসলে আবিষ্কার করেছেন এবং সেটি ঘোষণা দিয়েছেন আজকেই। যেটা আমরা সাধারণত বলে থাকি অনেকটা সেই দ্রুত পরীক্ষা নিরীক্ষার যে পদ্ধতিটা যা আছে, সেই পদ্ধতিতে আসলে তারা আজকেই তারা ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে এটি খুব দ্রুতই তারা আসলে কাজে লাগাতে পারবেন। এবং এটি যদি কাজে লাগে, এই পদ্ধতি যদি কাজে লাগে, আপনি খুব দ্রুত দেখা যাবে যে আপনার করোনা সেই সংক্রমণ নিয়ে যে ভীতিটা আছে, আপনার এই ভীতিটার আপনার অনেক বেশি কেটে যাবে, অনেক বেশি কেটে যাবে। আসবো বাকিউল্লাহ বাকি, আবার আসবো আপনার কাছে। শ্যামল দত্ত, আপনার কাছে আবার একটু আসতে চাই। প্রত্যেকবার বাজেটে একটা বিষয় খুব লক্ষণীয় থাকে যে কালো টাকা সাদা করার সুযোগটা দেওয়া হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি এবং ঢালাভাবে সুযোগ দেওয়া হয়েছে। কতটা আকৃষ্ট করবে আসলে এই সুযোগ? গত কয়েকটি বাজেটে এই ধরনের উদ্যোগগুলো যখন ছিল তখন তার অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না। জি, কারণ কালো টাকার মালিকরা জানেন যে কিভাবে কালো টাকা রেখেই তারা বহাল তবিয়তে থাকতে পারেন, ফলে কেন তারা 10% দিয়ে সাদা করবেন? বাংলাদেশে এই ধরনের কালো টাকার মালিকদের এই ধরনের কোনো মাথা ব্যথাও নেই যে তাদের টাকা সাদা করতে হবে। ফলে এই যে প্রত্যাশা থেকে করা হয় সেটি কোনোবারই লক্ষ্য অর্জিত হয়নি।
ফলে এবারও হবে সেরকম আশা করার কোনো কারণ নেই, কারণ কালো টাকার মালিকরা অনেক চালাক, অনেক ধুরন্ধর এবং অনেক বেশি ক্ষমতাশালী। ফলে তারা কিন্তু সরকারের এই সমস্ত উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেরা কালো টাকা করবেন। একমাত্র আমরা কিছুটা উদাহরণ দেখেছিলাম ডিউরিং 1/11, তাতে দেশের কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, আইনজীবী এবং অনেকেই রাজনীতিবিদ তাদেরকে দেখেছি কিছু কালো টাকা সাদা করতে, কিন্তু সেটি কিন্তু একটি বিশেষ পরিস্থিতিতে চাপে পড়ার কারণে। এখন তো কোনো বিশেষ পরিস্থিতিও নাই, চাপও নেই, ফলে তারা কালো টাকা সাদা করার জন্য উদ্যোগী হবেন এই টাকা দিয়ে, এটি কিন্তু হয়নি। অন্তত গত 3-4টি বাজেটে যখন এই সুবিধাটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু দেখা যায়নি। ফলে এবারও হবে আমি সেটা আশা করি না। যেটি আমার কাছে খুব বিস্ময় লেগেছে, একটু আগে ডক্টর সেলিমউদ্দিন যখন বলছিলেন যে আপনি এখন একটা অস্বাভাবিক অবস্থায় আছেন, কিন্তু অস্বাভাবিক অবস্থায় আপনি একটা স্বাভাবিক বাজেট দিয়েছেন। এটি হচ্ছে একটা বৈপরীত্য। আপনি একটা অস্থির অবস্থায় আছেন এবং আপনি জানেন যে আগামী 3 মাস কমপক্ষে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে করোনার কিন্তু নানা রকমের এফেক্ট থাকবে এবং অর্থনীতি, বিশ্ব অর্থনীতি একটি টালমাটাল অবস্থায় আছে। সারা বিশ্বের যে অর্থনৈতিক সংগঠন যেগুলো আছে, সেটি IMF বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, আরো বিভিন্ন যারা ইন্ডিকেটর, সবাই বলছে যে আমাদের অর্থনীতির গ্রোথ রেট কোনোভাবেই একটা নির্দিষ্ট সংখ্যার বাইরে যাবে না। অথচ আমরা কিন্তু ঠিক রেখে দিলাম 8.2%। তাতে হবে কি, সারা বিশ্বের কাছে আমরা এখন হাসির পাত্র হয়ে যাব। ফ্র্যাঙ্কলি স্পিকিং, লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে কদিন পরে, কারণ আপনি এমন একটি জিনিস দিলেন যার সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। ফলে যেটি হবে, এবং আপনার যখন সবকিছু আপনি দেখাচ্ছেন আপনার সব স্বাভাবিক, আপনি যেহেতু একটা স্বাভাবিক বাজেট দিয়েছেন, জি। ফলে আপনি বিদেশের কাছ থেকে সাহায্য চাইবেন, যেখানে যখন দেখেন আপনি কেটে খেয়াল করবেন আপনি এখানে একটা বড় অঙ্কের অর্থ সংস্থানের ব্যবস্থা করা হয়েছে, আকাঙ্ক্ষা করা হচ্ছে, যেটি লোন নিবেন আপনি। লোকে তো বলবে যে আপনার লোন তো দরকার নেই, আপনার নিজেরই গ্রোথ রেট ভালো, আপনার নিজের ব্যাংকিং সিস্টেম আপনি ভালো দেখাচ্ছেন, আপনার লোন দরকার, লোন দিব কেন আমি? যেমন এখানে আপনার আমি জানি ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন চাওয়া হয়েছে, তাতে মাত্র তারা 800 কোটি টাকার কথা বলা হয়েছে, কিন্তু এখানে বিদেশি সংস্থার কাছে ঋণের যে প্ল্যানিং করা হয়েছে সেটি প্রায় 80,000 কোটি টাকা, প্রায় 1/10 আপনি হয়তো পাবেন। তাহলে আপনার যে রিয়েলিটি আর গ্রাউন্ড সিচুয়েশন দুটোর মধ্যে কিন্তু একেবারেই তফাৎ। ফলে এই বিষয়গুলো আমার ধারণা, যেটি আমি আশা করেছিলাম, যেমন ধরুন সেলিমউদ্দিন বলছিলেন যে কি করার আছে একটাই, সেটা হচ্ছে আপনাকে দেশীয় শিল্পগুলোকে প্রণোদনা দিতে হবে, এক্সপোর্ট যাতে বাড়ে সেটির উপরে জোর দিতে হবে। একদিকে যেদিন আপনি 1 সপ্তাহ আগে গার্মেন্টস এর আমাদের BGM এর যিনি প্রেসিডেন্ট, তিনি বললেন যে 55% তাদের কাছে অর্ডার আছে, বাকিদের কাছে কোনো অর্ডার নেই, এবং বলেছেন গণহারে ছাঁটাই করতে হবে। এটি রিয়েলিটি। আপনি আজকে একটি ব্যাংকের, আপনাকে একটি হিসাব বলি, সিটি ব্যাংক নামক একটি ব্যাংক বলেছে তাদের প্রফিট যেহেতু কমে যাবে, তারা 16% বেতন কম দেবে। এটি হচ্ছে একটি ব্যাংকের সিচুয়েশন। আর আপনি কি বলছেন, ব্যাংক ব্যবস্থা থেকে আপনি ঋণ নেবেন। ব্যাংক নিজের বেতনই দিতে পারছে না, আর আপনি তার থেকে ঋণ নেবেন। আপনি দেখেন হোয়াট এ কন্ট্রাডিকশন। তাহলে আপনি সঞ্চয়পত্রে আপনাকে 11% উপরে ইন্টারেস্ট দিয়ে আপনাকে লোন নিতে হয়, অথচ আপনি এই ঋণটি দিবেন করতে, অথচ গ্রাউন্ডে আপনি 9% আপনি লোন পাইতে পারেন। যদি আপনি এখন 9-6 যেহেতু করে ফেলছেন, 6% আপনি দিবেন, 9% আপনি করবেন। তাহলে আপনার কর্মকাণ্ডগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। আমি জানি না কি ধরনের অর্থনৈতিক অবস্থা আমরা সামনে ফেস করতে যাচ্ছি, কিন্তু এটা তো আমাদের স্বীকার করতে হবে যে একটা অস্বাভাবিক অবস্থায় মোকাবেলা করার জন্য আমাদের কিছু এমন ফোর্স ড্রিভেন এফোর্ট দরকার ছিল, যে এফোর্ট গুলো আমাদের অর্থনীতিকে সচল রাখবে। তার মধ্যে কি আছে, কৃষিকে আপনি প্রাধান্য দেওয়া, জি, জি। তার মধ্যে কি আছে, আপনার দেশের যে সমস্ত উৎপাদন খাত আছে সেগুলোকে বিয়ে দেওয়া, আপনার কি আছে, আপনি গরিব মানুষকে সহায়তা দিবেন, আপনার সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বাড়াতে হবে। কারণ আপনি কদিন আগেই অর্থনীতি সমিতি বলেছে দেশে 6 কোটি লোক দারিদ্র্য সীমার নিচে চলে গেছে, তাদের বিষয়গুলোকে বিবেচনায় আনতে হবে। আপনি সেগুলো না করে আপনি এমন একটি ফ্লারিশ বাজেট দিলেন, এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছপাতা, ফুল লতা পাতা আছে, কিন্তু এর কোনো মূল নেই, এর কোনো মাটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। জি, ফলে এই স্বাগত। গাছ দেখবেন যে কতদিন পরেই কিন্তু শুকিয়ে যাবে, যেহেতু তার সঙ্গে মাটির রুটস এর কোনো সম্পর্ক জি, নেই। আবার আসবো আপনার কাছে। মাসুদ কামাল, আপনার কাছে একটু আসি। স্বাস্থ্য খাত নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল এবার। বরাদ্দ যেটা এসেছে 29,000 কোটি, সাথে 10,000 কোটি টাকা আপনার ভর্তুকি, 10,000 কোটি টাকা রাখা হয়েছে, আসলে বরাদ্দ রাখা হয়েছে 10,000 কোটি টাকা, 29, সব মিলিয়ে 41,000 কোটি টাকা আছে স্বাস্থ্য খাতে। এই আগেরবার আমরা যেমনটা দেখেছি যে মানে ব্যয় করার সক্ষমতা খুব বেশি দেখা যায়নি, এবার এই টাকা
মানে প্রকৃতভাবে কতটা ব্যয় হবে বলবেন, বা সক্ষমতা কতটা আছে স্বাস্থ্য খাতে এই টাকাটা ব্যয় করার? সামনের অবস্থা কেমন দেখছেন এই বাজেট দিয়ে সামনের স্বাস্থ্য খাত? শুনেন, আপনি বলি যে স্বাস্থ্য খাতের এত টাকা ব্যয় করার সক্ষমতা নেই, তাদের সেই যোগ্যতা নেই বলি আমরা। জি। তো আপনি বললে লাভ আছে নাকি? ব্যয় করে ফেলাবে। ব্যয় করে ফেলাবে কিভাবে আমি বলি আপনাকে। এখন তো করোনার মৌসুম না, করোনা মৌসুমে ব্যয় করা তো খুব সহজ। এরই মধ্যে পড়লাম যে 4টা নাকি ওয়েবসাইটেই খরচ করবে 10,50,00,000 টাকা। তো 4টে ওয়েবসাইট বানাইতে যদি 10,50,00,000 টাকা খরচ হয়, এই টাকা তো কোনো টাকাই না, সব টাকা খরচ করে ফেলাবে। এবং খরচ দেখাইতে কোনো সমস্যা নাই, পর্দা আছে না পর্দা কিনবে, বালিশ কিনবে, কোনো সমস্যা আছে আপনার N95 মাস্ক কিনবে, কোনো ব্যাপার না, গগলস কিনবে, জুতা কিনবে, সব কিনতেছে। কিন্তু মূল বিষয়টা কি জানেন, যে এই বাজেটের সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতি। আপনি বাজেট কত টাকার দিলেন সেটা বড় কথা না, বড় কথা হলো বাজেট বাস্তবায়নে আপনি দুর্নীতি কতটুকু থামাতে পারলেন, সেটা হলো বড় কথা। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য একটা নিলেন, প্রজেক্ট হাতে নিলেন, যে সব মানুষকে 2,500 টাকা করে দিবেন। ঈদ উপহার কয়েকদিন আগে আমি একজনের কাছে শুনলাম একটা ঘটনা, যে ওনার গ্রামে 40 জন লোক পেয়েছে। সেই 40 জন লোকের মধ্যে উনি বললেন যে আমি এদেরকে চিনি, তার মধ্যে মাত্র 4 জন লোক দরিদ্র, আর 36 জন লোক হলো চেয়ারম্যান সাহেবের বিভিন্ন আত্মীয় স্বজন, এবং তারা সবাই ধনাঢ্য ব্যক্তি। এখন প্রশ্নটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী তো উদ্যোগ নেন রে ভাই, ওনার উদ্যোগটা তো খুবই ভালো। আপনি গরিব মানুষের জন্য যদি 2,500 টাকা আপনি দেন, সেই টাকাটা দিয়ে কিন্তু একটা গরিব মানুষের ফ্যামিলি প্রায় 15 দিনের খাওয়া খরচ হয়ে যায়। ওনার উদ্যোগটা কিন্তু মহৎ। এই উদ্যোগটাকে নষ্ট করলো কারা? যাদের দিয়ে আপনি বাস্তবায়ন করাচ্ছেন। তো এই 40,000 কোটি টাকা এখন করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের জন্য বরাদ্দ, ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি কোনো টেনশন করেন না। এইবার কোনো টাকা আর থাকবে না, ব্যয়ের বাকি থাকবে না। সব আপনি এখন মনে করেন 4টা ওয়েবসাইট 10,50,00,000 টাকা, ওয়েবসাইট 4টা থেকে যদি 40টা বানায়, সবই তো প্রয়োজন না, টাকার অঙ্ক সেভাবে বাড়তে থাকবে। তো এখন এইটা যদি আপনি না থামাতে পারেন, দুর্নীতি আপনি থামাবেন কিভাবে? দেখেন, যে প্রশ্নটা নাকি একটা আলোচনা হলো যে সাদা টাকা কালো টাকা সাদা করা যে ব্যাপার, জি জি। তো ওইটা কি? এটা তো প্রকারান্তরে দুর্নীতি গিয়ে উৎসাহিত করে। তো সেটা করে নাকি? কালো টাকা কেন হয়? আচ্ছা, কালো টাকা জিনিসটা কি? যে টাকার আমি উৎস দেখাতে পারি না, সেটাই তো কালো টাকা। তো সেটা মানে কি? সহজ বাংলায় চুরি অথবা ডাকাতির টাকা। আমি চুরি অথবা ডাকাতি করে আমি যদি 10% গভর্নমেন্টকে দিয়ে সেই টাকাটাকে সাদা করি, বৈধ করি, এবং আমি যদি এটা বলে দেই যে এই টাকার উৎস নিয়ে পরবর্তীতে দুদক কোনো রকম প্রশ্ন করতে পারবে না, কেউ কোনো রকম প্রশ্ন করতে পারবে না, তাহলে চুরিটার প্রতি মানুষ উৎসাহ বাড়বে না কেন? দুর্নীতি কেন বাড়বে না? যদি আপনি দুর্নীতি বাড়ার সুযোগটা করে দেন, তাহলে এই বাজেট কত টাকার করলেন সেটা ফ্যাক্টর না, কোন খাতে কত বরাদ্দ রাখলেন সেটাও ফ্যাক্টর না। মূল জিনিসটা হলো ওই যে আপনি যত সুন্দর কাঠি বানান, যত সুন্দর আসবাবপত্র বানান, গুণ কিন্তু ওখানে বসানো আপনি রেখে দিয়েছেন। গুণের ব্যবস্থা রেখে আপনি সেই আসবাবপত্রে সেই খাটে দীর্ঘদিন শুয়ে থাকবেন আরামে, এটা হয় না রে ভাই। ওই খাট ভেঙে পড়বে, আপনি শিওর থাকেন। জি, আসবো মাসুদ কামাল। অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, জীবন জীবিকার যে ভারসাম্য রাখার যে চ্যালেঞ্জের কথা শুরু থেকে বলা হচ্ছে করোনার কালীন বাস্তবতা, এবং যেসব পরিসংখ্যান এর মধ্যে এসেছে যে 6 কোটি মানুষ গরিব, আরো অনেক পরিসংখ্যান এসেছে নিশ্চয়ই আপনি জানেন। এই বিশাল সংখ্যক মানুষকে নিয়ে কোনো পরিকল্পনা এই বাজেটে দেখছেন? এই মানুষদের জন্য বাজেটে কি আছে? একজন অর্থনীতিবিদ হিসেবে কি দেখছেন বাজেটে? না, আমি বলবো যে এই বাজেটের যে কাঠামোগত যে জিনিসটা, এটাকে যদি আপনি এক পাশে রাখেন, যে আমি তখন বলতে চাইছিলাম যে এটা যে কোয়ালিটেটিভ যে ডেসক্রিপশন গুলো আছে এবং তার সাথে বাজেটের যে জিনিসগুলো আছে, আসলে এখানে যারা কোভিড আক্রান্ত হয়ে যে সমস্ত লোকগুলো, মধ্যম আয়ের লোকগুলো নিম্ন আয়ে পরিণত হয়েছে, আমাদের বিশেষ করে ছোট মাইক্রো কটেজ স্মল এই বিজনেসম্যান গুলো, অর্থাৎ সোজা কথা আমরা যা বলি এই 2-3 কোটি আগে যা গরিব লোক ছিল, এখন যদি 5 কোটি হয়, এগুলোকে অ্যাড্রেস করে আসলে আগের থেকে 2-3 মাস আগের থেকে, যেমন ধরেন আপনি যে 1,03,000 কোটি টাকার যে প্যাকেজ দেওয়া হয়েছে, এখান থেকে ওরা সহযোগিতা পাবে। সোশ্যাল সিকিউরিটি 95,000 কোটি টাকার উপরে আছে, এটার এক্সপানশন অনেকগুলি পাবে। হ্যাঁ, এগুলিতে কোনো ডাউট নাই। এবং ফিসক্যাল পলিসির মধ্যে মনে করেন কতগুলো ট্যাক্স রিবেট, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির জন্য কতগুলো ট্যাক্সের বেনিফিট আমাদের এখানে ফিসক্যাল পলিসি দিচ্ছে। মোটামুটি কিছু কিছু জিনিসকে, এবং হেলথ এবং এগ্রিকালচারে আসলে কিছু কিছু জিনিস এখানে অ্যাড্রেস করা হয়েছে।
আসলে যেটা আরো বেশি দরকার ছিল, আপনি যেটা আমি ওই আলোচনাতে শেষ করতে পারি নাই, কাঠামোগত বাজেট উনি দিল, ঠিক আছে। এই কাঠামোগত বাজেটে যেমন আপনি সব জায়গায়, যেমন এখানে 10,000 কোটি টাকার একটা থোক বরাদ্দ দিচ্ছে। আপনি যদি কোভিডের জন্য, ফলাফলের জন্য আপনি যদি প্রপারলি প্ল্যান করতে না পারেন, তাহলে প্রতিটা জায়গায় এক একটা থোক বরাদ্দ দিয়ে যে আমার রিফর্ম গুলি স্ট্রংলি আলোচনা করেন, যেমন কালো টাকা সাদা, এই যে শ্যামলদা আসলে রাইটলি বলেছে, স্বাধীনতার পর থেকে যত ধরনের দিচ্ছে 111 আর 9,000 কোটি টাকা একবার হচ্ছিল, এরপরে কোনোদিন 100-200 কোটি টাকার উপরে কখনো হয় নাই। কারণ হয় নাই, কারণ উনি রাইটলি বলছে, কারণ হচ্ছে এই দেশের মানুষের কাছে বিভিন্ন পথ খোলা আছে। আমি নিজেই জানি এটা আমি কেন 10% দিব, যেখানে আমি 2% দিয়ে আমি ওয়াইড করে ফেলতে পারবো, এরকম যদি ব্যবস্থা যদি থাকে তাহলে আমরা করবো না। তাহলে এটার জন্য কি দরকার ছিল? এটার জন্য আমি আসলে যেটা মনে করি, বাজেট যেটাই হোক, এই বাজেটের মধ্যে যদি যে সমস্ত রিফর্ম গুলি, যে সমস্ত কার্যকরী ব্যবস্থাগুলো এবং বাজেটকে এটাকে এনফোর্স করার জন্য, যদি কোভিড যদি আরো মানে শক্তিশালী হয়ে যদি আগামী 1 বছরে যদি আমাদেরকে এই অবস্থায় লকডাউনে থাকতে হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই সমস্ত জিনিসগুলি যদি অ্যাড্রেস করতো, বাজেটের কাঠামো ঠিক রেখেও যদি এটা অ্যাড্রেস করতো, যে আমাদের যদি 1 বছর যদি ঘর থেকে বের না হয়, তাহলে আমরা কি করব? আমরা লোন থেকে পাবো? কারণ বৈদেশিক বহি উৎস থেকে লোন গুলো পাওয়া যাচ্ছে না এখন। আমাদের অতীত বাজেট গুলি আলোচনা করলে এটা থেকে বোঝা যাবে। তাইলে আমরা কয়েক লক্ষ টাকা ব্যাংকের উপর যে প্রেসার দিব, এই জিনিসগুলো আমরা কিভাবে করব? করোনাতে যেমন আমি ঠিক মতো বাজেট তৈরি করতে পারি না, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলি কিভাবে করব? জি, অধ্যাপক ডক্টর সেলিমউদ্দিন, আসবো আবার শেষ ভাই আপনার কাছে আবার আসবো। শ্যামল দত্ত, একটা বিষয় মাথায় আসছে হঠাৎ করে, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। গণমাধ্যমের অবস্থা তো আপনি দেখছেন বাংলাদেশের, সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সবকিছু মিলিয়েই, বাজেটে গণমাধ্যমের জন্য কিছু দেখছেন? সেরকম কিছু আমার চোখে পড়ে নাই। বাজেটে গণমাধ্যমের জন্য দুটি দাবি করা হয়েছিল। একটি হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা দেয়া হয় সেটি বন্ধ করা, আর হচ্ছে পত্রপত্রিকার যে আমরা যে বিদেশ থেকে যে নিউজ প্রিন্ট আমদানি করি সেখানে যে ট্যাক্স সেটি কমানো। আনফরচুনেটলি গণমাধ্যম একেবারে প্রায়োরিটির মধ্যে নেই। আমি কখনোই শুনি নাই সরকার এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে, অথচ গণমাধ্যম একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। উচিত মনে করেন? বিশেষ করে অবশ্যই করা তো উচিত, করা তো উচিত, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে প্রায়োরিটি না থাকলে তো আপনি করবেন না, আপনার তো চিন্তার মধ্যেই নেই। এবং এটা সত্যিকার অর্থে বলতে কি, এর আগেও কয়েকবার, আমিও নিজেও কয়েকবার অর্থমন্ত্রীর সঙ্গে আমরা সম্পাদকরা বা আরো বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিরা গিয়ে বিভিন্ন সময় নানা প্রস্তাবনা দিয়েছে, কিন্তু আমি খুব একটা দেখিনি যে এই বিষয়টাকে নিয়ে খুব বেশি মাথা ব্যথা আছে সরকারের, সেরকম মনে হয় না। সরকার বোধহয় চায় না যে গণমাধ্যমের খুব একটা বিকাশ হোক বাংলাদেশে, এবং যে কারণে আপনি দেখবেন যে খুবই অগোছালো অবস্থায় আছে। এমনকি এই করোনার দুর্যোগের সময় সব সেক্টরের স্বীকৃতি আছে একমাত্র গণমাধ্যম ছাড়া। আপনি প্রতিটা সেক্টরের একটা প্রাতিষ্ঠানিক সাপোর্ট আছে একমাত্র গণমাধ্যম ছাড়া। প্রতিটা বিষয়, প্রতিটা ফ্রন্ট লাইনার যারা, তারা প্রত্যেকের নিজস্ব ব্যবস্থা নিজেরা করে নিয়েছেন একমাত্র গণমাধ্যম ছাড়া। ফলে এরকম অবস্থায় আসলে আমি জানি না কিভাবে কি করবে। তবে আমাদের মাননীয় অর্থমন্ত্রী খুবই সহজ একটি স্বীকারোক্তি দিয়েছেন। আপনি যদি দেখেন আজকে তার বক্তব্য শুনলে একটা লাইন আমার কাছে খুব ভালো লেগেছে, আমি তাকে ধন্যবাদ জানাই এই সহজ স্বীকারোক্তির জন্য। সেটি হচ্ছে উনি বলেছেন যে আমি কোনো তথ্যপত্র পাইনি, এবং যে কারণে কোনো ব্যাকআপ ইনফরমেশন না থাকার কারণে আমি মোটামুটি যা ছিল তা দিয়ে একটি করে দিয়েছি। এটির জন্য এই সহজ একেবারে সরল স্বীকারোক্তির জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ দেশের অর্থমন্ত্রী যদি বলতেন যে না আমি অনেক পর্যবেক্ষণ করে তারপরে এই সিচুয়েশন দেখে আমি এই বাজার দিয়েছি, তাহলে আমরা অনেক বেশি তাকে আরো বেশি মানে টুয়ার্ডস দা পয়েন্ট ধরতে পারতাম। কিন্তু যেহেতু তিনি বলছেনই তার কাছে তথ্যপত্র নেই, তথ্যপত্র থাকার কথাও না, এবং তিনি স্বীকারও করেছেন এবং এটির কারণও উল্লেখ করেছেন যে করোনার কারণে অনেক তথ্যপত্র পাওয়া যায়নি, এবং যে কারণে তিনি কিন্তু এই ধরনের একটি বাজার দিয়েছেন। ফলে পরবর্তী সময়ে যখন আপনি অনেক জিনিস ফেল করবে, তখন তাকে কিন্তু খুব বেশি এর জন্য দায়ী করা যাবে না। এবং তিনি তো বলেই ফেলেছেন যে আগে তার কাছে তথ্যপত্র ছিল না। এবং এটা এমন একটা সিচুয়েশন, আপনি বলছেন একটু আগে ওই যে বললেন যে মাসুদ কামাল যেটি বললো যে স্বাস্থ্যের খাতে আমরা চাইছিলাম যে এবার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে পুরো স্বাস্থ্য খাতটি, এর অব্যবস্থাপনা, এর দুর্নীতি, এর নিয়ে অন্তত এই মুহূর্তে করোনা চলা অবস্থায় 4 থেকে 5টি তদন্ত কমিটি হয়েছে। দুর্ভাগ্যের বিষয় যে কোনো তদন্ত কমিটি আমরা দেখি নাই।
কোন তদন্ত কমিটি রিপোর্ট আমরা মাস কেলেঙ্কারির দুর্নীতি তদন্ত রিপোর্ট মানে কমিটি হয়েছে রিপোর্ট নাই। আমরা অন্যান্য যে সমস্ত মানে হয়েছে, যে সমস্ত মানে দুর্নীতি হয়েছে সেগুলোর কোনো তদন্ত নাই। আপনি আরেকটি তথ্য দিলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে ডক্টর সেলিমউদ্দিন আছেন, তিনি চট্টগ্রামের লোক। চট্টগ্রামে এই মুহূর্তে মাত্র 10টি আইসিইউ, সেটি হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। আপনি একটা তথ্য দিই আপনাকে, এই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 8টি আইসিইউ পড়ে আছে একটা দুর্নীতির মামলার কারণে। সেই দুর্নীতির মামলাটা কি? এগুলো কেনার সময় দুর্নীতি হয়েছিল, এই জন্য সাবেক সিভিল সার্জন কিন্তু জেলখানায় আছেন এখনো। কিন্তু ওই দুদকের সিজার লিস্টের কারণে ওই আইসিইউ গুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে। এবং যেটি একটু আগে মাসুদ কামাল বলল, চট্টগ্রামের একজন না, বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, তার এক ভাইকে আইসিইউ খুলে আরেক ভাইকে লাগাতে হয়েছে, অথচ ওই হাসপাতালে 8টি আইসিইউ এখনো অবহেলিত অবস্থায় পড়ে আছে শুধুমাত্র একটি বিবদমান মামলার কারণে। এখন দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় আপনি মামলা চালাবেন, মামলা নিয়ে চিন্তা করবেন, নাকি আইসিইউ গুলোকে সচল করবেন? আমাদের দুর্ভাগ্য যে এইগুলো নিয়ে আমরা কিন্তু খুব মাথা কামাচ্ছি না। মাসুদ কামাল, যেটি আসলে আশঙ্কা করা হচ্ছিল সেরকম পথে হয়তো বাংলাদেশ যাচ্ছে। গত 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ শনাক্ত 3471 জন, সবচেয়ে বেশি মারা গেল গত 24 ঘন্টায় 46 জন। একটু আপনার কাছে জানতে চাই, যেটি আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যদি রোগী কমানো না যায়, আক্রান্তের সংক্রমণ যদি কমানো না যায়, তাহলে সামনের অবস্থা আসলে ভয়াবহ হবে। এখনই তো টালমাটাল অবস্থা, এই জায়গাটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। না, এখন মনে করেন আপনার করোনার যে রোগীর সংখ্যাটা বাড়তেছে, তাই না? এটা নিয়ে তো প্রশ্ন, এটা নিয়ে তো আশঙ্কা। হ্যাঁ, এটা কিন্তু বাড়তেছে, কারণ আপনি তো সারাক্ষণ একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। দেখেন, আপনি শুরু থেকে পর্যন্ত আপনি একবার এক এক সিদ্ধান্ত নিচ্ছেন। সরকারের ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে কি ওনারা ট্রায়াল এন্ড এরর বেসিসে চলছেন। তাই এই ধরনের যে জিনিস সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই, যে জিনিস পৃথিবীর কেউ পর্যন্ত মানে যে পদ্ধতিতে মোকাবেলা করেছে, আপনি সেভাবে তো করছেন না। দেখেন, আপনি আমাকে বলেন, আপনি শুরু থেকে কি করলেন? আপনাকে সাধারণ ছুটি দিলেন। বলেন পৃথিবীর কোথায় সাধারণ ছুটি দিয়েছে? আপনি হয় লকডাউন দেন অথবা দিন না, অথবা আপনি সুইডেন হন। এখন তো আসলে মাসুদ কামাল, এখন তো ছোট ছোট জোন ধরে লকডাউন হচ্ছে, এবং আপনি জানেন যে পূর্ব রাজাবাজার সহ দেশের আরো বেশ কয়েকটি জায়গায় লকডাউন চলছে। সেটির ফলাফলের উপরই আসলে পরবর্তী সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, কাজও হয়তো চলছে। ভালো, আজকে আমি একটা ছবি দেখলাম, বুঝছেন, আজকে আমি একটা ছবি দেখলাম যে একটা রাস্তার উপর ওরকম বাসটাস দিয়ে বানিয়ে রেখেছে, লেখা আছে লকডাউন। একজন লোক ওর নিচে হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে, ওর একটা বাচ্চারা দেখে মন্তব্য করলো যে উনি তো ডাউন হয়ে যাচ্ছেন, লকডাউন হয়ে গেল। এখন আমাদের লকডাউন হচ্ছে ওভাবে, আপনি যে এলাকাতে লকডাউন দিচ্ছেন ওই এলাকা থেকে অন্য কোনো লোক ঢুকতে দিচ্ছেন না, আপনি ঢুকছে না, ওই এলাকার লোক কি অফিস করছে না, বেরোচ্ছে না, আপনি থামাতে পারছেন নাকি? কারণ আপনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের যে সক্ষমতা অথবা যে আন্তরিকতা, সেটা আপনার লোকের মধ্যে দেখা যাচ্ছে না। এটা হলো রিয়েলিটি। এবং আপনারা সবকিছু করছেন এলোমেলো ভাবে। দেখেন, আমি বাজেট সম্পর্কে একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলি। দেখেন, সবচেয়ে বাজেটের যে সিদ্ধান্তটা সব মানুষকে ইমিডিয়েট টাচ করবে, ইমিডিয়েট স্পর্শ করবে, এটা হলো মোবাইলের কল রেট। মোবাইলের কলে কিন্তু আপনি ব্যয় বাড়িয়েছেন। আচ্ছা, ভালো কথা, ব্যয় বাড়াতেই পারেন, বিভিন্ন কারণে বাড়াতে পারেন। এই বাড়ানোর ব্যাপারে আজকে মন্ত্রীকে প্রশ্ন করেছি, মন্ত্রী কি করেছেন? উনি উত্তর দেননি। উত্তর না দিয়ে বলছেন যে এনবিআর এর চেয়ারম্যান উনি দেন উত্তর। এনবিআর এর চেয়ারম্যান কি উত্তর দিলেন? উনি উত্তর দিলেন যে কল রেট কম হওয়ার কারণে মানুষ প্রচুর অপ্রয়োজনীয় কথা বলে, এই জন্য কল রেট বাড়ানো হয়েছে। দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, মানুষ প্রচুর কথা বলে, সেগুলো যে অপ্রয়োজনীয় উনি কি করে বুঝলেন? মানে উনি কি নিজেকে দিয়ে সবাইকে বিচার করেন? উনি হয়তো অপ্রয়োজনীয় কথা বলতে পারেন, কিন্তু মানুষ অপ্রয়োজনীয় কথা বলে, এটা উনি কি করে বুঝলেন? উনাকে জ্যোতিষশাস্ত্র কে শিখিয়েছে? এক নম্বর। আর দুই নম্বর কথা হলো, যদি মানুষ এই করোনার সময় প্রচুর কথা বলে, সেটা তার প্রয়োজনই বলে, মানুষ তাহলে ঘর থেকে বের হবে না। বের না হয়ে ঘরে বসে কল করে তারা, বরঞ্চ আমি তো মনে করি করোনা কালে কলের কমানো উচিত ছিল, যে তুমি ঘর থেকে বের হয়েও না, ঘরে বসে তুমি তোমার কাজ সারো। এই সমস্ত মানে আমি কি বলবো, এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি যারা নাকি জনসমক্ষে এবং কথা বলতে সময় কোনো দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন না, সেই সমস্ত লোকগুলোকে বসিয়ে রাখছেন আপনি গুরুত্বপূর্ণ। জি, অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে, আমরা একটু সুইজারল্যান্ড থেকে আমি একটা তথ্য আপনার জন্য জানিয়ে রাখি যে পৃথিবীর অনেক দেশে মোবাইল কোম্পানি এক্সট্রা টাইম দিয়েছে কথা বলার জন্য, যাতে ঘরে থেকে আপনি কথা বলেন, এজন্য ফ্রি টাইম দিয়েছে অনেক মোবাইল কোম্পানি। কথা বলছেন আপনি, অনেক দেশে
আমাদের Right. প্রতিবেশী ভারত সহ অনেক দেশে বিভিন্ন মোবাইল কোম্পানি আপনাকে ফ্রি টাইম দিয়েছে, কল টাইম, যাতে আপনি ঘরে বসে কথা বলেন। জি শ্যামল দত্ত, আমরা একেবারে শেষ পর্যায়ে আর একেবারে আমাদের সময় দিতে পারি না NDR এর আসলে। chairman এই। আমরা হয়তো সঠিক পথটাই খুঁজে পেতে পারছি না আসলে কোন পথে আসলে যাওয়া উচিত মানুষকে ঘরে রাখতে। আমরা একটু যেতে চাই সুইজারল্যান্ডে। বাকিউল্লাহ বাকি, বাংলাদেশের অবস্থা আপনি ওখান থেকে পর্যবেক্ষণ করছেন, এখন যে অবস্থার মধ্য দিয়ে আসলে আমরা যাচ্ছি, মানে এখনো যে খুব বেশি মানুষ ভয় পাচ্ছে তেমনটা দেখা যাচ্ছে না, এবং সরকার যেসব পথে যাচ্ছে ছোট ছোট জোন ধরে লকডাউন, কতটা নিয়ন্ত্রণ সম্ভব মনে করেন সুইজারল্যান্ডের বাস্তবতা একটু মাথায় নিয়ে? বাকিউল্লাহ বাকি। আপনাকে শুরুতে আমি একটি কথা বলি, এই নিউজ রুম সংলাপেই কিন্তু এর পূর্বে আমি একবার বলেছিলাম 1 বছর পূর্বে, শুনতে পাচ্ছেন কি আমাকে? জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই নিউজ রুম সংলাপে একবার বলেছিলাম, সেটি হচ্ছে যে আপনি জানেন যে প্রবাসীদের জন্য কিন্তু গত বছরের বাজেটের দুই ভাগ কিন্তু শতকরা 2 ভাগ প্রণোদনা রাখা হয়েছিল, এবং এই বছরের বাজেটেও কিন্তু সেটি আছে, বিদ্যমান রাখা হয়েছে। তবে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আমরা বলেছিলাম 1 বছর পূর্বে যেন যেই অর্থাৎ 5 লাখ টাকার যদি উপরে হয় তবে যেন এখানে প্রবাসীদের যেই পাসপোর্ট এবং অন্যান্য যে কাজের কন্ট্রাক্ট যেগুলো আছে এগুলো যেন চাওয়া হয়। কিন্তু সরকার কিন্তু তখন সেটি শোনেনি। তারা 1 বছর পূর্বে এই গত মাসের 12 তারিখে কিন্তু তারা এই প্রথম গিয়ে 5 লাখ টাকার পর্যন্ত তারা এখন কোন প্রকারে পাসপোর্ট অথবা কাগজপত্র ছাড়াই তারা কিন্তু সে 2% প্রণোদনা তারা কিন্তু দিচ্ছেন। অর্থাৎ আপনি একটু লক্ষ্য করুন, আমরা কিন্তু এই বিষয়টি সে প্রথমেই বলেছিলাম যে আপনারা এই 5 লাখ টাকা কোনো বিষয়ই না। তারা বলছিল যে এখানে আসলে সেই কালো টাকা সেই আপনার নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ বিদেশ থেকে যারা বাংলাদেশ থেকে কালো টাকা বিদেশে এনেছে তারা যেন আমি জানতে চেয়েছিলাম কিন্তু করোনা বিষয়, আপনি অন্য প্রসঙ্গে গেলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা আমি এটি বলছিলাম এই কারণে, যেহেতু এই আলোচনাটা আপনারা সেই আজকের বাজেট নিয়ে আলোচনা করেছিলেন এবং প্রবাসীদের সমস্যাটুকু আমি শুধু বলছিলাম যে আসলে এই সমস্যাটা কিন্তু দেশ খুব ভালো করে দেখতে পায়নি, 1 বছর পরে দেখেছে। এখন আপনারা যে আলোচনাগুলো করেছেন এই আলোচনার বহু কিছু ফল হয়তো বা 1 বছর গিয়ে আমরা পাবো, বুঝছেন? এর আগে আসলে পাবো না। এবার বলছি আসলে এখানকার সেই করোনা পরিস্থিতির কথা। আসলে সুইজারল্যান্ডে কিন্তু সেই জনজীবনের কথা যদি বলি, এখানে কিন্তু স্বাভাবিকতা প্রায় 90% এখানে ফিরে এসেছে। এখানে কিন্তু সিনেমা হল, এখানকার ক্যাসিনো, এখানকার আপনার বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, সুইমিং পুল এগুলো কিন্তু সব খুলে গেছে। এবং যেটা হচ্ছে গিয়ে 15 তারিখে কিন্তু এখানে খুলছে ব্যাপক হারে এখানকার আন্তর্জাতিক বিমানগুলো কিন্তু বাংলাদেশে যেটি হচ্ছে বাংলাদেশে যেটি হচ্ছে এখন ছোট ছোট জোন ধরে লকডাউন করা হচ্ছে, সেটিও কতটা লকডাউন হচ্ছে সেই নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আমি জানতে চাই যে এই পথে আসলে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব মনে হয়, নাকি বড় জোন ধরে লকডাউনটাই আপনি এইভাবে আসলে আপনি নিয়ন্ত্রণ করতে কোনোভাবেই পারবেন না। কোনো একটি এলাকাকে আপনি এইভাবে আপনি জানেন সুইজারল্যান্ড কিন্তু সেই আপনার প্রায় 29টা ক্যান্টনে এখানে ভাগ করা। এরা কিন্তু শুরুতে এরকম করেছিল যে একটা ক্যান্টন আগে লকডাউন, পরে লকডাউন করবে, কিন্তু এখানে কিন্তু পরে দেখেছে যায় না এই ব্যাপারে আসলে কোনো ফলপ্রসূ ফলাফল এখানে হচ্ছিল না। অনেক ধন্যবাদ বাকিউল্লাহ বাকি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, অনেক ধন্যবাদ মাসুদ কামাল, শ্যামল দত্ত, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই রাতে নিউজরুম সংলাপে সেই গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আসলেই প্রতিদিনই যেমনটা বলে যে সামনের সময়টা অনেক বেশি ঝুঁকির, অনেক বেশি চ্যালেঞ্জিং, সেই জন্য সরকারেরও যেমনটা এই আলাপ চারিতে উঠে আসলো যে সরকারেরও হয়তো আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, বাজেট নিয়ে আরও পর্যালোচনা করা উচিত, যাতে করে সামনের সময়টা একটু হলেও স্বস্তি আসে। এবং বিশেষ করে করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু অর্থনৈতিক অবস্থা আরও বিপর্যয়ের মধ্যে পড়বে, মানুষের আসলে জীবন জীবিকা আরও অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সেই জায়গাটা নিশ্চয়ই সরকার ভাববে। এই ছিল নিশ্চয়ই নিউজরুম সংলাপ, দেখাবে নিশ্চয়ই অন্য কোনো সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিশ্চয়ই সতর্ক থাকবেন।